প্রতিবাদের আগুনে জ্বলছে ৭ রাজ্য। বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা। অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের আগুন ক্রমশই ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকে অগ্নিগর্ভ বিহার সহ একাধিক রাজ্য। ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে রাস্তা অবরোধ ভাঙচুর কোনো কিছুই বাদ যায়নি। বিহারের চম্পারণে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। লক্ষ্মীসরাই ট্রেনে আগুন লাগানোর ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। যেভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে তা অশনি সংকেত বলে মনে করছেন প্রাক্তন সেনা আধিকারিকেরা। গত 14 জুন আচমকাই সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নয়া প্রকল্প এনেছে প্রতিরক্ষা মন্ত্রক। আর ওই প্রকল্পের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রতিবাদ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বিহার সহ কয়েকটি রাজ্য। এদিন পরিস্থিতির আরও অবনতি ঘটে। বেগুসরাই, সমস্তিপুর, লক্ষ্মীসরাই সহ বিহারের বিভিন্ন জায়গায় একের পর এক ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সমস্তিপুরে জম্মু তাওয়াই এক্সপ্রেসের 2টি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দানাপুরেও বিক্ষোভকারীরা ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে। বিহারের পাশাপাশি প্রতিবাদের আগুনে জ্বলছে উত্তরপ্রদেশও। এদিন সকালে বালিয়া রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। সেই সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের 2টি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি শাসিত হরিয়ানা ও মধ্যপ্রদেশের একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যপ্রদেশ সরকার একাধিক জেলা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কোটি টাকা দুর্নীতির অভিযোগ। উপযুক্ত তদন্তের দাবিতে বিক্ষোভে কংগ্রেস। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অভিযোগের তীর হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলুফার ইয়াসমিন, উপপ্রধান মোহাম্মদ ইসমাইল, নির্মাণ সহায়ক রাধেশ্যাম বর্মন, এসটিপি সুব্রত পোদ্দার ও সেক্রেটারি শশাঙ্ক উপাধ্যায় সহ আরও অনেকের বিরুদ্ধে। যদিও প্রধানের স্বামী আবু সুফিয়ান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। অভিযোগ সব ভিত্তিহীন। অভিযোগ যে করেছে আসবে, তদন্ত করবে, আমরা সাহায্য করবো তদন্তে। কিন্তু ওনারা আমাদেরকে সর জমিনে গিয়ে দেখালেন যে সেই প্রকল্প নাকি পুরোপুরি দুর্নীতি। এখন যে প্রকল্প দেখালে আপনারা যদি দেখতে চান আমরা অনলাইনে দেখাবো স্কিমটা কোথাকার ছবিগুলো সাদা বোর্ডে ছবি হয় না, ওটা একসেপই হয় না। তো আপনার কি মনে হচ্ছে যে আপনাদেরকে কি চক্রান্তের ফাঁসানোর চেষ্টা? এগুলো চক্রান্ত, সামনে রাজনীতি। হ্যাঁ, পায়ের নিচে মাটি নাই, আমরা তো দেখিয়ে দিচ্ছি বিধানসভাতে। হ্যাঁ, যে 4,000 ভোট পায় না একটা এমএলএ, আর একটা এমএলএ 12-13 হাজার লিড দিচ্ছে। কংগ্রেসের অভিযোগ, মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে সরকারি টাকা তছরূপের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এমনকি গ্রাম পঞ্চায়েতের এনজিআরএস প্রকল্পে মাটি কাটা, পুকুর খনন, নতুন রাস্তা নির্মাণ, টেন্ডার পাস, বৃক্ষরোপণ ও হর্টিকালচারের নামে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া উঁচু চাষের জমিকে জেসিবি মেশিন দিয়ে সমতল করে নতুন পুকুর খননের স্কিম বোর্ড লাগিয়ে ভুয়ো মাস্টার রোল বানিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে। সরেজমিনে গিয়ে কোথাও দেখা যায়নি কোনো স্কিমের বোর্ড।
এই নিয়ে তৃণমূলের ওই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত লিখিত অভিযোগ জানানো হয়েছে। দিল্লির প্রধানমন্ত্রী দপ্তর থেকে চিঠি দিয়ে রাজ্য সরকারের চিফ সেক্রেটারিকে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক তদন্ত করতে আসেনি বলে অভিযোগ। এমনকি রাজ্যের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকেও চিঠি দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটরকেও। তাই এই ঘটনার তদন্তের দাবিতে এদিন বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতাকর্মীরা। সরকারি পক্ষ থেকে নিরপেক্ষভাবে এর তদন্ত না হলে পরবর্তী সময়ে বড় ধরনের আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব। এনআরজিএসের যে প্রকল্প, সেই প্রকল্পের ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতির জন্য আমরা বিডিও, এসডিও, ডিএম, চিফ সেক্রেটারি এবং প্রধানমন্ত্রী দপ্তর প্রত্যেকটা জায়গাতে একাধিকবার আমরা জানিয়েছি। শেষ পর্যন্ত আমাদের লাস্ট যেটা প্রাইম মিনিস্টার দপ্তর থেকে স্টেট যে সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তাকে একটা নির্দেশ দিয়েছে, এটা তাড়াতাড়ি ইনকোয়ারি করে তা রিপোর্ট করো বা একটা ব্যবস্থা নাও। আমরা প্রায় 15 দিন হলো অবধি আমরা কোনো বিডিও সাহেবের না আমরা পঞ্চায়েতের কোনো হেল্পগুলো আমরা দেখছি না। তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ সভা করছি। এই বিক্ষোভ সভা থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা দিন 15 দেখব, যদি গ্রাম পঞ্চায়েত বা বিডিও সাহেব কোনো পদক্ষেপ না নেই, তাহলে আমরা প্রতিটি বুথের মানুষকে সংগঠিত করে সামনের দিনের টোটাল পঞ্চায়েতকে আমরা তার যতক্ষণ না ইনকোয়ারি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি বিডিও অফিসে আমরা আমাদের 2 নম্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, বিশেষ করে 2-4টে পঞ্চায়েত ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে এনআরজিএস প্রকল্প নিয়ে, বিশেষ করে মসলদা, সুলতাননগর, ইসলামপুর, সাদলিচর, বাকি পাশের অঞ্চল তো হয়েছেই। আমরা এই 4-5টা গ্রাম পঞ্চায়েত থেকে একইভাবে আমরা কমপ্লেন্টগুলো বিভিন্ন দপ্তরে পাঠিয়েছি। আমরা 15 দিন দেখব, যদি আমরা দেখতে পাই যে না কোনো পদক্ষেপ নেয়নি, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে এলাকার মানুষকে নিয়ে আমরা ব্লক অফিস ঘেরাও করব, পঞ্চায়েত ঘেরাও করব। বলছি বিভিন্ন ইনকোয়ারিতে উঠে এসেছে যে মালদা জেলা নাকি 600 কোটি টাকা দুর্নীতি হয়েছে এই এমজিএনআরএস প্রকল্পের উপরে, কিন্তু বলছে নাকি একমাত্র একটাই ব্লক ক্লিন চিট পেয়েছে, সেটা হচ্ছে বামনগোলা। তো আপনি কি মনে করছেন হরিশ্চন্দ্র 1-2 সেই মানে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে? না, আমার মনে হচ্ছে বামনগোলা চাইতে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে হরিশ্চন্দ্র 2 নম্বর ব্লকে মালদা জেলা, এবং প্রধান থেকে শুরু করে বিডিও যতগুলো স্টাফ আছে প্রত্যেকেই জড়িত। ফলে এটা নিয়ে সবাই ধামাচাপাতের চেষ্টা করছে। কিন্তু প্রশাসনের বেশ কয়েকদিন আগে একটা ইনকোয়ারি হয়ে গেছে, অডিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত দুর্নীতির কোনো তদন্ত ওঠেনি। আমরা জানি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি যে চিফ সেক্রেটারি থেকেই সে অডিট পাঠাচ্ছে, সেভাবে অডিট করছে, এখানে কোনো আসল অডিট হচ্ছে না। রাজ্য সরকার দাবি করছে নাকি কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেজন্য নাকি এমনকি খুদ মুখ্যমন্ত্রীর পথে নেমেছেন এই টাকা দিচ্ছে না বলে। আজকে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের যেভাবে এমজিএনআরএসের দুর্নীতি, পাহাড় সম দুর্নীতি, এই দুর্নীতিগুলো প্রাইম মিনিস্টার দপ্তরে জমা হয়েছে, সেই কারণে এবং বিভিন্নভাবে কেস হয়েছে, সেই কারণে এমজিএনআরএসের জন্য এগুলো স্টে অর্ডার করে রেখেছে। এটা কি তাহলে দেখালো যারা রাস্তায় নামছে, পথে নামছে, এটা দেখানো, এটা লুট। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানান, প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের হরিশ্চন্দ্র 2 নম্বর ব্লক মসলদা পঞ্চায়েত বেশ কিছুদিন থেকে দেখছি, প্রায় 2-2.5 বছর ধরে দেখছি যে এরা পুকুর খননের নামে সাইনবোর্ড কোনায় কোনায় বসে লক্ষ লক্ষ টাকা করে উঠাচ্ছে। একটা স্কিম 2 থেকে 5 লাখ টাকা অবধি উঠাচ্ছে। এই ধরনের স্কিম প্রায় 2 থেকে 250 স্কিম মসলদা জীবিত করেছে, প্রায় 5 কোটি কেনা তারও বেশি। অনুমানিক করছি যে এইভাবে টাকা, সরকারি টাকা এরা তছনছ করেছে। তার জন্য এটা আমরা এর আগেও বিডিওকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছিলাম, কিন্তু কোনো নেয়নি, মানে এটা মানে ফল পাওয়া যায়নি। আচ্ছা, তারপরে আমরা এটা আবার বিডিও হরিশ্চন্দ্র, চাচল এসডিও, ডিএম মালদা, চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের, প্লাস দিল্লি, প্রাইম মিনিস্টার, সমস্তকে আমরা আবার কমপ্লেন করেছি লিখিতভাবে। সেই কমপ্লেনের আমরা কপিও পেয়েছি ব্যাক, কিন্তু পাওয়া আজকে আমাদের প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো তদন্ত হচ্ছে না বা কোনো তদন্ত করছে না। এরা কোটি কোটি টাকা যে তছনছ করেছে তার ভয়ে এরা তদন্ত করছে না। আমার বক্তব্য হলো যে এইটাকে তদন্ত করে যারা কোটি কোটি টাকা সরকারি টাকা তছনছ করেছে তাদেরকে এমার্জেন্সি
গ্রেপ্তার করে তাদেরকে যাতে জেল পাঠানো হয়। বলছি কেন্দ্রীয় সরকারের অর্ডার থাকা সত্ত্বেও কি রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন কি এখন তদন্ত নামেনি? না, নামেনি। কোনো আপনারা তদন্ত কি নামেনি। মনে করছেন যে এর মূল কি কারণ থাকতে পারে? এর মূল কারণ যেটা আছে যে এটা হলো মেরেছে বা তছনছ করেছে, এটা তদন্ত করলে সমস্ত ধরা পড়বে, তার জন্য এটাকে গুড়ি করে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কি নিজের মানে দলীয় নেতাদেরকে কি আড়াল করার জন্যই কি এই ধরনের? সেটাই করছে, সমস্ত এটাকে আড়াল করার জন্য, যেহেতু টিএমসি সমস্ত কর্মী নেতা এরাই টাকাটাকে আত্মসাৎ করেছে, খেয়েছে, লুটপাট করেছে এভাবে, তাই এটাকে ওরা ঢাকা চাপা দেওয়া। কিন্তু তৃণমূল তো দেখছি 100 দিনের মাটি কাটা ঢুকছে না বলে তারা মানে প্রতিবাদে নেমেছে, আন্দোলন নেমেছে। না, ওটা তো ওরা পেটের জন্য নেমেছে, নিজে যে টাকা কোটি টাকা বা লক্ষ টাকা সব ভাগ জমে ওদের সেটা পাচ্ছে না, যেটা হলো লুট করেছে, তার জন্য এরা এটা রাস্তা নেমেছে, পাবলিকের জন্য না বা সাধারণ মানুষের জন্য নয়। যদি ইনকোয়ারি না হয় আপনারা কি পথ মানে অবলম্বন করবেন? আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আবার আমরা কমপ্লেন করব, জানাবো যে আমাদের এটা ইনকোয়ারি হচ্ছে না বা করেনি, ওপরে জানাবো, আর আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? ধানটা করা ছিল, মানে এটা আমরা লেবেল করার লেগে করেছি আর কি। কিন্তু আপনার যে মেম্বার আছে কি না, সেই মেম্বার নাকি সেখান থেকে নাকি বোর্ড টাঙিয়ে দিয়ে নাকি একটা স্কিম পাস করেছে এনার্জিস প্রকল্প থেকে, এটা আপনি কি জানেন? হ্যাঁ, জানি তো। তো পুকুর খননের নাম দিয়ে কিন্তু তারা টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে। হ্যাঁ, তো এটা আপনি জানতেন আগে যে তা আপনার জমি দেখিয়ে তারা টাকা আত্মসাৎ করছে? করেছে তো ওরা। তো বলছে আপনার কতখানি জমি ছিল? এখানে 3 বিঘা। 3 বিঘা জমিতে কি আপনি স্বয়ং নিজে মাটি কেটেছেন? হ্যাঁ। নিজে টাকা খরচ করে? সেই মাটিগুলো কোথায় নিয়ে গেছেন আপনি? মাটি আমাদের বাড়িতে লেগে গেলাম। কিছু মাটি কি বিক্রি করেছিলেন? হ্যাঁ, কিছু বিক্রি করা গেছে। কিন্তু মেম্বার স্থানীয় প্রধান বলছে নাকি পঞ্চায়েত থেকে নাকি মাটি কাটা হয়েছে, সেই মাটির ভিত্তিতে নাকি এনার্জিস প্রকল্পের টাকা তোলা হবে, এরকম তারা নাকি জানাচ্ছে। ওরা তো বলছে কি যে জব করে টাকা দেখে দিয়ে মারা। সর্বভারতীয় এনডিএ পরীক্ষায় সাফল্য পেল মালদার যুবক, খুশির হাওয়া পরিবারে। সর্বভারতীয় স্তরের পরীক্ষায় সাফল্য পেলেন মালদা ইংরেজবাজার শহরের বাঁশুড়িতলা এলাকার তরুণ অর্ণব দাস। সর্বভারতীয় স্তরে 66তম স্থান দখল করেছেন অর্ণব। গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই পরীক্ষার ফলাফল, আর তাতেই প্রকাশিত ফলাফলে নাম রয়েছে অর্ণবের। তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে অর্ণবের আদি বাড়ি মালদার পরানপুর গ্রামে। ছোটবেলায় অর্ণবের পড়াশোনা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে। 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 82% নম্বর পেয়ে সে উত্তীর্ণ হয়। মাধ্যমিকে সে পায় প্রায় 95% নম্বর। তারপর রাজ্যের জয়েন্ট পরীক্ষায় বসে যাদবপুর ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে ভর্তি হয়, কিন্তু তার লক্ষ্য ছিল এনডিএ পরীক্ষায় বসার। তারপর 2021 সেপ্টেম্বর মাসে এনডিএ পরীক্ষায় বসে অর্ণব, আর তারপরেই তার এই সাফল্য। শৈশবেই বাবাকে হারান অর্ণব। বাবা স্বর্গীয় অশোক দাস স্কুল শিক্ষক, মা বিপাশা তালুকদার ইংরেজবাজারের জহরতলা উচ্চ বিদ্যালয়ের কর্মী, একমাত্র বোন অর্পিতা দাস একাদশ শ্রেণীর পড়ুয়া। অর্ণব জানান তার ছোটবেলা থেকেই কেটেছে পরানপুরে। ওই এলাকার ঘরে ঘরে প্রায় সেনাবাহিনীর কর্মী রয়েছেন, তবে আমার এনডিএ সম্পর্কে তেমন কিছু জানা ছিল না। একাদশ শ্রেণীতে পড়ার সময় প্রথম এইসব ভারতীয় পরীক্ষা সম্পর্কে জানতে পেরে প্রস্তুতি নিতে শুরু করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য তেমনভাবে সময় দিতে না পারায় প্রথম দুবার লিখিত পরীক্ষায় সফল হতে পারিনি, কিন্তু হাল ছাড়িনি আমি। তৃতীয়বারের পরীক্ষায় লিখিত পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় সাফল্যের পরে ইন্টারভিউ দেওয়ার সুযোগ মেলে। ইন্টারভিউ হয়েছিল 28 ফেব্রুয়ারি কর্ণাটকের মাইসুরতে। ভারতীয় স্তরে 6 লাখ পরীক্ষার্থী বসেছিল সেখান থেকে 8,000 জন পাশ করে এবং তারপরে ইন্টারভিউতে 462 জন বেছে নেয়, তার মধ্যে আমি একজন। ভারতীয় স্তরে আমার র্যাঙ্ক হয় 66। করতে আমার এক বন্ধু এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল, তার থেকে আমি এই বিষয়ে জানতে পারি এবং তারপর আমি বিভিন্ন অনলাইন ওয়েবসাইট, ইউটিউব সব ব্যাপারে রিসার্চ করার পর আমি এই পরীক্ষার ব্যাপারে জানতে পারি এবং খুব মোটিভেট হই এই ফিল্ডের ব্যাপারে। তারপর আমি প্রিপারেশন শুরু করি এবং আস্তে আস্তে দুবার রিটেন পরীক্ষায় ফেল হওয়ার পরে দ্বিতীয়বারে আমি রিটেন ক্লিয়ার করতে পেরেছিলাম এবং ইন্টারভিউ দিয়ে মেডিকেল সব কমপ্লিট করে বর্তমানে আমি মেরিট লিস্টে স্থান পেয়েছি। পরীক্ষা হয়েছিল এনডিএ 2021 14 নভেম্বর হয়েছিল 2021-এ, আর এটা তারপরে রিটেনের রেজাল্ট বেরিয়েছিল 1 মাস পরে এবং ইন্টারভিউ হয়েছিল আমার 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ অবধি 2FSB মাইসোরে। এই পরীক্ষা দিয়েছিল মোটামুটি 6 লাখের কাছাকাছি। এবার প্রথমবার এনডিএতে মেয়েদেরকেও ইন্ডাক্ট করা হয়েছে, তো পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছিল আগের থেকে। কতজন পরীক্ষা ছিল? 6 লাখের কাছাকাছি। রিটেনে পাস করেছিল 8,000 জন।
তারপরে এটাতে মোটামুটি 6 লাখের কাছাকাছি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। এবার 8,000 জনের মতো রিটার্ন পাস করেছিল এবং ফাইনাল ইন্টারভিউ ক্লিয়ার করার পর 472 জনের লিস্ট বেরিয়েছে। সেখান থেকে 400 জনের সিট রয়েছে। তো এবার 400 জন যাবে ইন্ডিয়াতে ট্রেনিংয়ের জন্য আমাদের সাথে। আমার র্যাঙ্ক হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 66। রাজ্যে তো আমাদের 2 জন ছিল আমরা, এবার আমার হচ্ছে র্যাঙ্ক 66 আর আরেকজনের হচ্ছে 175। তো ওরকম দেখতে গেলে রাজ্যে আমি প্রথম। এখন আগামী দিনের ইচ্ছা হচ্ছে আমি ইন্ডিয়াতে 3 বছর ট্রেনিং করার পর 1 বছর ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমিতে ট্রেনিং করার পর ইন্ডিয়ান এয়ারফোর্সে কমিশন হব এবং আমি আমার 100% দেবো সার্ভিসে। সহযোগিতা এই প্রিপারেশন সহযোগিতা আমার মা করেছেন এবং বন্ধুবান্ধবরা প্রচুর পরিমাণে হেল্প করেছেন এবং আমি অনলাইনে পড়াশোনা করতাম, এটার প্রিপারেশন করতাম। তো ওখানকার যারা এডুকেটেড ছিলেন তারা প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করেছেন। অবসর টাইমে আমি মোবাইল চালাতে বেশি পছন্দ করতাম আর আমি তার পাশাপাশি ইউটিউব দেখতাম আর গান শুনতে ভালো লাগতো। গান বলে বুঝাতে পারবো মানে আনন্দে আমার এতটাই আনন্দ হচ্ছে, আমি কোনোদিন ভাবতে পারিনি আমার ছেলে এত বড় জায়গায় যাবে। গেল এবং সেক্ষেত্রে এই যে তো সেখানে আমার সত্যি আমি বলে মানে কী বলবো, আমার যে ভাষা আসছে না, সত্যি আমার এত গর্ব হচ্ছে আমার ছেলে যে এত বড় জায়গায় গেছে। ভবিষ্যতে যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো করে ওর যেন সেই মানে ইয়েটা পূর্ণ করতে পারে। আজকের দিনতে অবশ্যই বলবো ওর বাবার কথা, ওর বাবা থাকতে আরও বেশি খুশি হতেন। আমার সহযোগিতা থেকে ওর পরিশ্রমটাকে আমি বেশি করবো। ও প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে, মানে তার তুলনা হয় না ছেলে। আমি ভাবতে পারিনি যে ও কখন কীভাবে এইরকমভাবে ও এত দূর মানে এগিয়ে যাবে, কোনোদিন আমি কল্পনা করতে পারিনি। আপনার নাম? ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহারে পথে নামল WBMSRU। ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহারের পথে নামল CITU অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। শুক্রবার কোচবিহার জেলা কমিটির ডাকে ওই জীবনদায়ী ওষুধ বিষয়ক জাঠা বের করেন তারা। এদিন তারা কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় শোভাযাত্রা করেন। এদিন ওই সংগঠনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন ব্লকের সদস্যরা। তাদের দাবি ওষুধের দাম কমানো, ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার এবং ওষুধের অনলাইন বিক্রি বন্ধের এবং রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানিগুলির পুনরুজ্জীবন করতে হবে। এইসব দাবি পূরণ না হলে আগামীতে আরও ব্যাপক আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন তারা। এদিন এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির সম্পাদক অরবিন্দ দাস বলেন, আমাদের এই আন্দোলন দীর্ঘ 1 মাস ধরে চলছে। আজ আমরা কোচবিহার জেলায় একটি শোভাযাত্রা বের করি, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ আর সেই জীবনদায়ী ওষুধের দাম কমানোর, ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার সহ ওষুধের অনলাইন বিক্রি বন্ধ এবং রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানিগুলির পুনরুজ্জীবন করার দাবিতে আমরা কোচবিহার শহরের পথে জাঠা মিছিল বের করেছি বলে জানান তিনি। আজকে আমাদের কুচবিহার জেলার বুকে তারই অংশ হিসাবে আমরা একটা কালারফুল র্যালি করছি। এটা মূলত জীবনদায়ী ওষুধের দাম কমানোর দাবিতে আমাদের এই আন্দোলন এবং এই র্যালি চলছে কুচবিহারের বুকে। পেনশন চালু না হওয়ায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চায়ের দোকান খুলে নাম রাখলেন শিল্পশ্রী। রাজ্য সরকারের জনশিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী শিবশঙ্কর মণ্ডল তার অবসরকালীন প্রাপ্য টাকা না পেয়ে বাঁকুড়া শহরে জুনবেদিয়ার বাইপাসের ধারে চায়ের দোকান খুলেছেন। অভিযোগ, শিবশঙ্কর বাবু ও তার স্ত্রী দুজনের কারোর এখনো পেনশন চালু হয়নি, যার জেরে চরম সমস্যায় পড়েছেন তার পুরো পরিবার। তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চায়ের দোকান খুলেছেন বছর 62-র এই বৃদ্ধ। তার সেই দোকানের নাম রেখেছেন শিল্পশ্রী। দোকানের মালিক শিবশঙ্কর মণ্ডলের বক্তব্য, টাকার অভাবে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের কথা বলেছিলেন, চপ ভাজতে পারি না, তাই বিকল্প হিসেবে চায়ের দোকান খুলেছি।
জনশিক্ষা প্রসাদ দফতরের গ্রুপ সি স্তরের কর্মী ছিলেন শিবশঙ্কর বাবু। বাঁকুড়ার সেই দফতরের অধীনে থাকা বিশেষ চাহিদা সম্পন্নদের একটি স্কুলে হাতের কাজ শেখাতেন তিনি। দীর্ঘকাল যাবৎ তিনি এই কাজে ব্রতী রয়েছেন। শিবশঙ্কর বাবু স্ত্রী সুস্মিতা দেবও জনশিক্ষা প্রসাদ দফতরের ৪র্থ শ্রেণীর কর্মী ছিলেন। ২০ বছরের বেশি কাজ করার পরে ২০১৭ সালে অসুস্থতার কারণে তিনি অবসর নেন। শিবশঙ্কর বাবুর দাবি, নিয়মমাফিক স্ত্রীর গ্র্যাচুইটি পেনশন সহ বিভিন্ন সুবিধা পাওয়ার কথা, কিন্তু 5 বছরের বেশি সময় হলেও তার সেই সুবিধা মেলেনি। তার অভিযোগ, আমার পেনশনও চালু হয়নি এখনো। প্রশাসনিক দফতরে আমার এবং স্ত্রীর প্রাপ্ত অভিযোগে বারবার ছুটে বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। তাদের দাবি, তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাঁকুড়া শহরে শিল্পশ্রী নাম দিয়ে খুলে ফেলেছেন একটি চায়ের দোকান। সরকারিজীবী সার্ভিস করেন, তো আজকে চা দোকান কেন করছেন? চায়ের দোকান করছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে চা ও চপ শিল্পের আমি চপ ছাড়তে পারি না, সেই জন্য কম পয়সায় চায়ের দোকান যাতে হয় তার ব্যবস্থা করেছি এবং এই চায়ের দোকান করে আমার জীবিকা যাতে বাড়ে। হ্যাঁ, আমার স্ত্রী হচ্ছে যে ইনভ্যারি ডিটারমেন্ট 2017 সালে অবসর গ্রহণ করেছে, এখনও পেনশন পাইনি। আমি হচ্ছে যে 31শে ডিসেম্বর 2021 রিটায়ার করেছি, এখনও পেনশন ফাইল হচ্ছে বাঁকুড়ার থেকে যায়নি, জনশিক্ষা প্রসাদ দপ্তরে রয়ে গেছে। আপনি সরকারি চাকরি করতেন তো? আমি সরকারি চাকরি করতাম, অবসরপ্রাপ্ত মানুষ, তো আপনার পেনশনের টাকা দিয়ে আপনার দিন চলে যেত, আমি চায়ের দোকান কেন? চায়ের দোকান করলাম হচ্ছে যে এখনও পর্যন্ত স্ত্রীও পেনশন পাইনি, আমিও পেনশন পাইনি, সেই জন্য খুব অসুবিধা হয়ে গেছে। সেই জন্য চায়ের দোকান করলাম যাতে কোনো রকম জীবিকাটা নির্বাহ করতে। কতদিন ধরে করছেন এই চায়ের দোকান? আমি হচ্ছে যে অক্ষয় তৃতীয়া অর্থাৎ যেদিন হচ্ছে ঈদ ছিল সেদিন থেকে আরম্ভ করেছি, ঈদের দিন থেকে। তো এখন কেমন চলছে চায়ের দোকান? এখন মোটামুটি 300 টাকা ইনকাম হয়। এতে চলে সংসার? এতে চলে না, আর এবং হচ্ছে যে জমানো পুঁজির থেকেও হচ্ছে যে একদম প্রায় শেষ হওয়ার মুখে। আমরা পেনশন যাতে চালু হয় এই জন্য কোনো কোনো কারণে? হ্যাঁ, করেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। এই অরূপবাবু হচ্ছে চিঠি লেখা দেওয়ার পরে মাননীয় মন্ত্রী আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় হচ্ছে যে বিকাশ ভবন থেকে বার করিয়েছেন। আমার গিন্নির ফাইল হচ্ছে যে নবান্ন থেকে রাইটার্স বিল্ডিংয়ে পড়ে আছে। মহাবিদ্যালয় জাতীয় সেবা প্রকল্প ও শারীর শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি বাঁকুড়ায়। রক্তদান জীবনদান, এই বাণীকে পাথেয় করে এদিন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভরা কাঠিয়াবাবা মহাবিদ্যালয় জাতীয় সেবা প্রকল্প ও শারীর শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। রক্তদান কর্মসূচি শুরুর আগে মহাবিদ্যালয়ের মাঠে বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের চিকিৎসক ডক্টর জয়মাল্যঘর ছাত্র ও ছাত্রীদের মধ্যে রক্তদান বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এদিনের এই রক্তদান কর্মসূচিতে মোট 37 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন মূলত মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষাকর্মীরা রক্তদান করেন। রক্তদান কর্মসূচিকে ঘিরে ছাত্র ও ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি ঘোষ সেনগুপ্ত বলেন, ছাত্রীদের মধ্যে রক্তদান আমাকে খুব আনন্দিত করেছে। আজকে আমাদের কলেজে এনএসএসের সঙ্গে আমাদের শারীর শিক্ষা বিভাগ যারা যৌথ উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্যবস্থা করেছে। আমার তো মনে হয় আমার খুব ছোটো কলেজ, তা সত্ত্বেও প্রায় 40-এর বেশি আমরা আশা করছি যে ওনার রক্ত দেবে। ছাত্রছাত্রী, প্রাক্তন এবং বর্তমান যারা আছে তারাই মূলত রক্তদানে অংশগ্রহণ করেছে। আজকে এই রক্তদান শিবিরে আমাদের ছাত্রদের পাশাপাশি আমাদের কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেছে। এটাই আমার কাছে খুব আনন্দ হচ্ছে। আজ আমরা ঘোড়াতে এসেছি, এখানে ধনঞ্জয় দাস বাবা কাঠিয়া বাবা ওনার যে কলেজ, নামাঙ্কিত কলেজ, সে কলেজে আমরা আজকে প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন, এখানকার সমাজসেবী রয়েছেন, সব ছাত্রছাত্রীরা রয়েছে। আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি। মোটামুটি ওদের প্রপোজাল দিয়েছিল 40 জনের মতন দেবে, তার থেকে আরও বেশি, যা সারা পাঁচ তার থেকে বেশি হয়তো দেবে। খুব ভালো লাগছে এই ধরনের ক্যাম্প, ব্লাড মোটিভেশন ক্যাম্প বা ব্লাড ডোনেশন ব্যাপারটা সারা বাংলার প্রতিটি কলেজে কলেজে তরুণদের মধ্যে এটা থাকা উচিত, এবং তবে তো রক্তের যে আমাদের যে একটা প্রয়োজনীয়তা বা আমাদের রক্তের যে আকাল, সেটা আমরা খানিকটা এতে মেকআপ দিতে পারবো বলে। আগে কোনোদিনও দিইনি, তো রক্ত দেওয়ার পর খুবই ভালো লাগলো। আমি চাইবো আগামী দিনে যাতে কলেজের ছাত্রছাত্রীরা রক্ত দেয় এবং প্রথমে স্যার আমি এই নিয়ে দুবার দিচ্ছি রক্ত। তো যখন রক্ত দেওয়া হয় তারপর আমার শরীরটা অনেক হালকা লাগে।
আর অনেকটা বেটার ফিল করি আগের থেকে। তো মানে আমি যদি আরও অগ্নিপথে সামিল বাংলাও, দিকে দিকে শুরু বিক্ষোভ। দেশজুড়ে পয়গম্বর বিতর্কের নেপথ্যে ছিল বিজেপির সর্বভারতীয় মুখপাত্র নুপুর শর্মার মন্তব্য। সেই বিতর্কের আজ বেশ ভালোই ধাক্কা দিয়েছে বাংলার জনজীবনকে। এই ঘটনা নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে বাংলার বুকে অশান্তি ছড়িয়ে পড়েছিল নানা জেলায়। সেই অশান্তির আজই পড়েছে হাওড়া জেলার পাঁচলা, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ও নদিয়া জেলার বেথুয়া ডহরি। সেই অশান্তির রেশ কাটার আগেই আবারও বাংলা জুড়ে শুরু হয়ে গেল অগ্নিপথ নিয়ে বিক্ষোভ অবরোধ। বৃহস্পতিবার যা শুধু উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়ায় দেখা গিয়েছিল, শুক্রবার সকালে সেটাই ছড়িয়ে পড়তে দেখা গেল বনগাঁ মহকুমার ঠাকুরনগর, খাস কলকাতার হাওড়া ব্রিজের ওপর থেকে শুরু করে শিলিগুড়িতেও। জানা গিয়েছে সেনায় 4 বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় উত্তর 24 পরগনা ঠাকুরনগর স্টেশনে এদিন থেকে শুরু হয় পথ অবরোধ। ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। আর তার জেরে পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। সকাল 7:50 নাগাদ অবরোধ শুরু হয়। অবরোধের জেরে দাঁড়িয়ে থাকে ডাউন বনগাঁ মাঝঘাট লোকাল। যদিও রেল সূত্রে জানা গিয়েছে আপ লাইনে গোবরডাঙ্গা পর্যন্ত চলছে ট্রেন, কিন্তু চূড়ান্ত নাকাল হচ্ছেন বনগাঁ থেকে কলকাতামুখী নিত্যযাত্রীরা। কিন্তু কেন এই বিক্ষোভ, কি আছে এই অগ্নিপথ প্রকল্পে? সেনাবাহিনীতে নিয়োগের জন্য সম্প্রতি অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, আর তার আওতায় সেনা, নৌসেনা এবং বায়ুসেনার চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। বলা হয় অগ্নিপথ প্রকল্পের আওতায় 4 বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ করা হবে। প্রথম বছর এই অগ্নিবীরেরা পাবেন মাসে 30,000 টাকা। চতুর্থ বছরে সেই টাকার অঙ্ক দাঁড়াবে 40,000-এ। আয়ের 30% তারা জমাতে পারবেন। সমপরিমাণ টাকাও দেবে সরকার। নয়া প্রকল্পে 4 বছরের মেয়াদ শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের 25%কে স্থায়ী কর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে বলে জানানো হয়। বাকি 75% আর সেনাবাহিনীতে রাখা হবে না। সেই সময় তাদের দেওয়া হবে 10 থেকে 11 লক্ষ টাকা ভাতা, যা হবে সম্পূর্ণ করমুক্ত। 4 বছর পর স্কিল গেইন সার্টিফিকেট, ক্রেডিট ফর হায়ার এডুকেশন সার্টিফিকেট পাবেন প্রশিক্ষণ প্রাপ্তরা। তবে অবসরের পরে ওই 75% অগ্নিবীররা সেনাবাহিনীর অবসরকালীন কোনো সুবিধা পাবে না। এরপর মেয়াদ শেষ হয়ে গেলে চুক্তিভিত্তিক ওই অগ্নিবীররা নিজেদের প্রাক্তন সেনাকর্মী বলে উল্লেখ করতে পারবেন না। পাবেন না পেনশন কিংবা গ্র্যাচুইটির সুবিধাও। তবে 4 বছর কর্মরত অবস্থায় কোনো অগ্নিবীরের মৃত্যু বা অঙ্গহানি হলে মিলবে আর্থিক সাহায্য। আগামী 3 মাসের মধ্যেই দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। ঠাকুরনগর থেকে শুরু করে শিলিগুড়ি এদিনের বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা তরুণ যুবা কিশোরদের বক্তব্য 4 বছরের জন্য নিয়োগ করবে। প্রথম মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছর 33,000, চতুর্থ বছরে 36,000, তারপর 11,71,000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আমরা কি কোনো বিদেশে কাজে যাচ্ছি নাকি? যারা দেশের জন্য জীবন দিচ্ছে তাদের এই সুযোগ, তাদের সঙ্গে এই ব্যবহার। যারা নিজেদের জীবন দিয়ে দেশ রক্ষার কাজ করবে তাদের ঘাট থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে দেশের সরকার। কেন প্রাক্তন সেনাকর্মী বলেও পরিচয় দিতে পারবেন না তারা? তারা কি অপরাধী? যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের জন্য এই সুবিধা, আর যারা দেশে লেটে পুটে খেয়ে বড় হচ্ছে তারা 1-1.5 লাখ ভাতা পাচ্ছে, আর তাদের ছেলে IAS অফিসার হবে। আমরা সাধারণ পরিবার কি এভাবে মারা যাব? সরকার যখন যে সিদ্ধান্ত নেবে সবই কি মেনে নিতে হবে? আমাদের বয়স পেরিয়ে গিয়েছে, দেশকে আমরা অনেকটা ভালোবাসি, আমরা নিয়মিত প্রশিক্ষণও নেই। 4 বছর পর যদি বাদ দিয়ে দেওয়া হয় তখন কি করব আমরা? বস্তুত এই একই প্রশ্ন সারা দেশের বিক্ষোভকারীদের। গত বেশ কিছুদিন থেকে এই ঘটনার বিক্ষোভের আগুন পড়েছে বিহার ও উত্তরপ্রদেশ।
এদিন তা ছড়িয়ে পড়ল বাংলার বুকেও। যদিও এই বিক্ষোভের জেরে বৃহস্পতিবার রাতে অগ্নিপথ প্রকল্পের নিয়োগের নিয়ম কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। এই প্রকল্পের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ায় কেন্দ্র। আবেদনের বয়স 21 থেকে বাড়িয়ে 23 করা হয়েছে। কিন্তু যে মনোভাব দেশের যুব তরুণ ও কিশোরদের জন্য দেখাচ্ছে মোদী সরকার, তা মেনে নিতে পারছে না দেশের তরুণ প্রজন্ম। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিরোধিতায় শুক্রবার সকালে হাওড়া ব্রিজে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চাওয়া যুবক ও তরুণেরা। হাওড়া ব্রিজের প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা, যার জেরে দুর্ভোগে পড়েন অফিস যাত্রীরাও। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিশ। हम लोग आज का ये जो धरना प्रदर्शन था, देखिए हम लोग सभी स्टूडेंट हैं, हम लोगों का शौक नहीं है रास्ता पे उतरने का, कुछ हम लोगों का मजबूरी है जिसके वजह से हम लोग रास्ता पे उतरे हैं। सेंट्रल गवर्नमेंट एक नया कानून लाया है TOD, टूर ऑफ ड्यूटी, जिसके तहत 4 साल के लिए हम लोगों को फौज का देश का सेवा करने के लिए भेजा जा रहा है। सर एक फौज का तैयारी करने के लिए 4 साल से भी ज़्यादा सालों साल लग जाता है 1600 मीटर का दौड़ बनाने में, और 4 साल का हम लोगों को सर्विस मिल रहा है। 3 साल का हम लोग का सर NCC का कोर्स होता है। 3 साल NCC करने के बाद हम सर 4 साल के लिए फौज में जाएं। उससे बड़ी बात सर कि जितने भी प्रीवियस हम लोगों का एग्ज़ाम है, जो फॉर्म्स हम लोग भर के रखे हैं, गवर्नमेंट सारा सब कुछ कैंसिल कर दिया है। सर हम लोग का कोविड के वजह से जो एज कैंसिल हुआ है, उसका भरपाई तो सर गवर्नमेंट को करना चाहिए। हम लोग एयरपोर्ट का एक मिनट वो भी नहीं आया। हर 3 महीने में सर ऑफिशियल डाटा पे नोटिफिकेशन आता है कि आपका भर्ती 3 महीने बाद है। हम लोग सर ना प्राइवेट में कहीं काम कर पाते हैं और ना कहीं पढ़ाई कर पाते हैं, क्योंकि हर 3 महीने बाद भर्ती आने वाला है। चलो भाई इस बार देख लेते हैं, अगर हो गया तो लाइफ सेटल है। ये करते करते सर हम लोगों का 3 साल बर्बाद हो गया, जिसके बाद अचानक से गवर्नमेंट अभी आया, टूर ऑफ ड्यूटी लागू कर दिया। टूर ऑफ ड्यूटी भी हम लोग एक्सेप्ट कर लेंगे, लेकिन अगर तरीके से दिया जाए तो। अभी आप लोग क्या अभी हम लोग चाहते हैं कि सबसे पहले TOD कैंसिल हो, और जो बंदा जिस बच्चों का एज खत्म हो गया है उसको प्रायोरिटी मिले, उसको भर्ती में स्पेशल जगह मिले, और अगर स्पेशल जगह नहीं मिलता उम्र की छूट दे। कल सेंट्रल गवर्नमेंट 2 साल का उम्र का छूट दिया है, लेकिन सर 2 साल का छूट से नहीं होता है। आप 23 साल का छूट दे दिए हो, लेकिन 3 साल से हम लोगों का वैकेंसी नहीं आया। जिसका एज 22 साल का था 3 साल में अभी 25 साल का हो गया है। आप तो कर दिए कि 21 से 23 तक हम वैकेंसी लेंगे, लेकिन जिनका 25 है उनका सपना तो अधूरा हो गया। आपका नाम? मेरा नाम নিয়ে কি বক্তব্য? এটা নিয়ে বক্তব্য যে আমাদের টেম্পোরারি না করে আমাদের পার্মানেন্ট করা হোক, যাতে আমাদের যে 4 বছর আমরা যে সার্ভিস করব, আমরা কিভাবে আমরা সাহস পাবো যে 4 বছর পরে আমরা যদি মরে যাই, তো আমরা কি করে সাহস পাবো আমাদের সার্ভিস করার জন্য? তো আমরা চাই যে আমাদের যেটা মানে আগে যেটা ছিল সেটা যাতে রেগুলার করা হয়। তো আজকের এই মিছিল কিসের জন্য? এই যে TOD উঠার জন্য, মানে ট্যুর অফ ডিউটি, যেটা 4 বছরের আর্মি সার্ভিস সেটা উঠানোর জন্য। আর আমাদের থেকে যে রেলি হয় নাই 2 বছর ছাড় জন্য দেয়, 2 বছর ছাড়। আর আমাদের রেলি হয়নি, রেলি হয়ে এক্সাম 5 বার পোস্টপোন করা হয়েছে, এখন পর্যন্ত এক্সাম নেওয়া হয়নি। 2 বছর থেকে রেলি হয় না, মেডিকেল হয়েছে, এক্সাম হয়নি। 6 বার পোস্টপোন করা হয়েছে আমাদের এক্সাম, 2 বার অ্যাডমিট কার্ড দেওয়া আছে আর থেকে আমাদের এই মিছিল করা হচ্ছে। আমরা জলপাইগুড়ি, তিস্তা এবং জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হলো হলুদ সংকেত। লাগাতার বৃষ্টির জেরে জল বেড়ে যাওয়ায় জলপাইগুড়ির তিস্তা এবং জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হলো হলুদ সংকেত। গতকাল রাতে তিস্তা নদী সংলগ্ন পঞ্চায়েত এলাকার বিবেকানন্দ পল্লী সহ বেশ কিছু জায়গা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত চৌধুরী এবং জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। লাগাতার নজরদারি চলছে নদীর গতিবিধির ওপর। তিস্তার জলস্তর বাড়ায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দৌমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হলো। বুধবার রাতে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সুপার এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যান। পুলিশ সুপার জানান, তিস্তার বেশ কিছু অসংরক্ষিত এলাকার বাড়িঘর প্লাবিত হয়েছে। লোকজনদের সচেতন করতে এলাকা পরিদর্শন করছি। অন্যদিকে এলাকাবাসীরা জানান, এবারের মতো এত তাড়াতাড়ি তিস্তার জল আগে কখনো বাড়েনি। যদিও জলপাইগুড়ি স্থিত কেন্দ্রীয় ফ্লাড কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত নদীগুলোর জল বৃদ্ধির ওপর চলছে কড়া নজরদারি। এর পাশাপাশি জলঢাকা নদীতেও ক্রমাগত বৃদ্ধি হচ্ছে জলস্তর। এদিন বিকেল থেকে এই নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত। খবরে জানা গিয়েছে, এদিন দুপুর 2টা থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলে। উদ্যোক্তা সুপারিনটেন্ডেন্ট পুলিশ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি পৌরসভা তো চুপ করে বসে থাকতে পারে না, কারণ গত বছর যখন প্রবল বৃষ্টিতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ি পৌর প্রশাসন, এসপি সাহেব ছিলেন, আমিও ছিলাম, রাত্রিবেলা থেকে শুরু হয়েছে এবং পরের দিন সকালে সবাইকে, আপনারা জানেন যে 3 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি পৌরসভার ফ্লাড শেল্টার আছে। এখন আমাদের প্রথম কাজই হচ্ছে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের, সেটা হচ্ছে ইরিগেশনকে জানানো এবং পিডব্লিউডিকে জানানো
যে আপনারা প্রথমত যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ইয়েলো অ্যালার্ট হোক বা অরেঞ্জ অ্যালার্ট হোক, যে অ্যালার্টই হোক বা পরবর্তীকালে যদি রেড অ্যালার্ট হয়, তাহলে ব্যাম্বু পাইলিং করে গানি ব্যাগ দিয়ে সেই জায়গাগুলোকে প্রোটেক্ট করতে হবে। এবং তার সাথে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে মানে যখন জল বাড়বে মানুষদের কোথায় শিফট করা হবে, এর একটা প্রাথমিক প্ল্যান ছকে নেওয়ার জন্যই এসপি সাহেব আজকে উদ্যোগ নিয়েছেন। পৌরসভার সাথে আছে, মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। বলছি, একটা একই প্রশ্ন করছি আপনাকেও, যে এই বিভিন্ন তিস্তা দেখা যাচ্ছে, গাজলডোবা, আমাদের তিস্তা স্পার, এই সমস্ত জায়গায় লাইফ জ্যাকেট ছাড়াই মাঝিরা নৌকা বিহার করাচ্ছেন পর্যটকদের। না, যে দেখুন যেটুকু এরিয়া পৌরসভার মধ্যে নদী এরিয়া পড়ছে, সেখানে নয় পৌরসভা হস্তক্ষেপ করতে পারবে। এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে যে শহর আরবান এরিয়া যে নদীটা গেছে সেখানে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এখানে যৌথভাবেই আমার মনে হয় এখন রেস্ট্রিকশনটা ইম্পোজ করে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যেহেতু ইতিমধ্যে জল বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আছে যেগুলো ফ্লাড প্রোন এরিয়া, সেখানে আমরা দেখতে এসেছি পরিস্থিতি। আমাদের সাথে মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারপারসনও আছেন। তো আমরা তিস্তার ধারে বিবেকানন্দ পল্লীতে দেখলাম, আরও দু একটা এরিয়া দেখব যেখানে দরকার মনে হচ্ছে। আমরা সেখানে ইরিগেশন দপ্তরকে বলবো যাতে টেম্পোরারি বালির বস্তা বা হোয়াট এভার বি দ্য মিনস সেটা আরও বাড়ানো যায়। আর এলাকার লোকজনকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। এখন কি পরিস্থিতি দেখলেন এত রাত্রে আপনারা ঘটনাস্থলে? এই মুহূর্তে তো বৃষ্টি পড়ছে না, এখনও অবধি ঠিকই আছে, কিন্তু বৃষ্টি যদি বাড়ে তাহলে সিচুয়েশন মে বি ব্যাড। আনপ্রোটেক্টেড এরিয়াতে ইয়েলো সিগন্যাল আছে। হ্যাঁ, সেটা আছে, সেই সিগন্যাল আছে বলেই তো ইন্সপেকশন করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত যা নদীর জল দেখা যাচ্ছে সেটা নাকি অনেকটাই বেশি, স্থানীয় বাসিন্দারা বলছে। অন্যান্য বছরের তুলনায় এই সময় যা বৃষ্টি হয় তার থেকে বেশি বৃষ্টি হয়েছে। সেই জন্যে যেগুলো ফ্লাড প্রোন এরিয়া আমরা খতিয়ে দেখছি এবং আমরা পিএইচই বা অন্যান্য অথরিটিকে সেটা বলবো যে এটা অ্যাকচুয়াল ফিল্ড রিপোর্ট, তারা যাতে যথাযথ ব্যবস্থা নেন। আমাদের তরফে আমরা স্থানীয় লোকজনকে বলছি সতর্ক থাকতে। তাতে আগামী কোনো সতর্কবার্তা রয়েছে না স্বাভাবিকই রয়েছে, কি মনে হয়? ভারী বৃষ্টির ফোরকাস্ট আছে। স্যার, স্পারে বা বাঁধে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত জায়গা দেখলেন? না, এখনও ক্ষতিগ্রস্ত কিছু নেই, তবে ভারী বৃষ্টির যেহেতু ফোরকাস্ট আছে তাই আগে থেকেই দেখা হচ্ছে। আশেপাশে কোনো স্কুল বা কিছু যদি কোনো সেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে, ফ্লাড শেল্টারকে অলরেডি আইডেন্টিফাই করা হচ্ছে। বলছি স্যার, একটা যদিও এই তিস্তা রিলেটেডই, সেটা হচ্ছে এখন তিস্তা ভরা, প্রচুর জল রয়েছে। এই তিস্তাগুলোতেই দেখা যাচ্ছে মাঝিরা নৌকা বিহার করাচ্ছেন ট্যুরিস্টদের এবং উইদাউট লাইফ জ্যাকেট। এই বিষয়টা নিয়ে কি কিছু ভাবছেন? যেটা আমরা খতিয়ে দেখছি কোথায় হচ্ছে। ভারী বৃষ্টির জেরে তলিয়ে গেল জলপাইগুড়ির একাধিক এলাকা, চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে ডুয়ার্স জুড়ে চলছে ভারী বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের গয়েরকাটার হিন্দুপাড়া এলাকা। রাস্তার ওপর বইছে হাঁটু জল, জল ঢুকে পড়েছে রান্নাঘর ও শোয়ার ঘরেও। দেখে বোঝার উপায় নেই কোথায় রাস্তা আর কোথায় বা বাড়ি। জানা গেছে হিন্দুপাড়া এলাকার প্রায় 30 থেকে 35টি বাড়ি বর্তমানে জলমগ্ন, ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। রান্নাঘর জলে ডুবে থাকায় বেশিরভাগ বাড়িতেই জলে নেই উনুন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন এলাকার নিকাশির অবস্থা বেহাল, প্রতি বছর এই সমস্যা দেখা যায়। তাদের আরও অভিযোগ, এখনো পর্যন্ত দেখা পাওয়া যায়নি প্রশাসনের কর্তাদের। পাশাপাশি জল জমেছে বানারহাট ব্লকের একাধিক এলাকাতেও। এই বিষয়ে বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী বলেন, গতকাল সারারাত বানারহাট ব্লকের জলমগ্ন এলাকা পরিদর্শন করেছি। পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যেই ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। আমরা দুর্গত মানুষদের পাশে রয়েছি। যদিও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আশ্বাস আসেনি বলেই জানা গিয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আরও কয়েকদিন বৃষ্টি চলবে ডুয়ার্সে। ইতিমধ্যেই ডুয়ার্সের জল তিস্তা, জলঢাকা সহ বেশ কিছু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তা ও জলঢাকা নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত। घर में अंदर घुस गया, पानी से बड़ी मुश्किल, खाना बनाना मुश्किल। पानी घर में घुस गया? हाँ, पानी पूरा घर में घुस गया। कैसे रात में कैसे सोया आप लोग? रात में नहीं सोया तो जाग कर रहा, पानी घुस रहा है ना, घर गिर जाए क्या होगा जैसा लग रहा है, डर लग रहा है। कहाँ से आ रहा है? क्या चीज़ का डर है? पानी आ रहा है ना, पानी अंदर घर में घुस गया ना। सांप बगड़ा ऐसे? सभी तो जानवर का, जीव जंतु का डर है। बाल बच्चा है, बच्चा को भी काट सकता है, किसी को भी काट सकता है सांप। खाना वाना बनाया क्या? खाना वाना नहीं बनाया। क्यों? पानी बारिश में कैसे बनाएगा? चूल्हा उल्हा सब भीग गया, लकड़ी भीग गया, चावल भीग गया। प्रशासन से कोई आया अभी तक? खोज अभी तक कोई नहीं आया। पंचायत में नहीं। कौन एरिया है? चला गया वो पंचायत। ये कौन सा एरिया है? ये गैरकटा हिंदूपाड़ा।
সম্প্রীতির নজির মিলল বাঁকুড়ায়। পীর বাবার মাজার দেখভাল করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রীতির অন্যান্য নজির দেখা গেল বাঁকুড়ায়। হিন্দু মুসলমান উভয় সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল এই নজির দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া দশরথবাটি গ্রামে অবস্থিত পীর বাবার মাজারে। ধর্মের চেয়েও মনুষ্যত্ব আর মানবিকতা অনেক অনেক বেশি দামি। ধর্ম যার যার, কিন্তু মানুষ সকলেই সমান। এখানে দেখা গেল প্রতি বৃহস্পতিবার এই মাজারে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকার হয়ে যান। পীর বাবার সিন্নি ভোগ প্রসাদ পেতে এবং দিতে উভয় সম্প্রদায়ের মানুষ এখানে সমবেত হন। পীর বাবার কাছে মানত করেন তারা। এর মধ্যে হিন্দু মা বোনেদের সংখ্যাই বেশি। সিন্নির আয়োজন করেন হিন্দু মা বোনেরা। এই গ্রামে হিন্দু মুসলমানের সুসম্পর্ক চিরকালীন। সকলেই এখানে ভাই ভাই, পরমাত্মের মতো যেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এটি একটি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের উজ্জ্বল নিদর্শন। সারা দেশে যখন সাম্প্রদায়িক অসহিষ্ণুতা গ্রাস করতে চলেছে সভ্যতাকে, তখন যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শনের ধারাকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে শিমুলিয়া ও দশরথবাটি গ্রামের মানুষেরা। আমি এখানে পীরের সিন্নি দিতে এসেছি। আমরা প্রতি বৃহস্পতিবারই আসেন? হ্যাঁ, আমরা প্রায় প্রতি বৃহস্পতিবারই এখানে আসি। এখানে সকলে যারা আছে এরা কি সব হিন্দু মা ভাই বোনেরা? না না, সাধারণত হিন্দুই বেশি, তো কিছু অন্যান্য সকলেই আছেন। এটা কেমন লাগে এই জায়গাটা? আমরা তো এখানে এসে প্রথম থেকে আসছি, বিয়ের পর থেকেই দেখি, এখানে খুব ভালো লাগে। প্রতি বৃহস্পতিবার সকলে আসি, যে যার নিজের মনের উদ্দেশ্য নিয়ে এখানে আসে। মনস্কামনা পূর্ণ হয় আশা করি অনেকেরই। বাবা সিন্নি দিতে প্রতি বৃহস্পতিবার আসেন? এখানে সব কি হিন্দু মা বোনেরা আছেন না? সবাই আছেন, অন্য হিন্দু জাতিরাও আছেন। এখানে ভালো কাজ হয়? হ্যাঁ, অবশ্যই। আমি পয়সা দিই। প্রতি বৃহস্পতিবার দেন? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার দিই। আচ্ছা, এখানে যারা বসে আছেন সবাই কি হিন্দু মা বোনেরা আছেন, তাই তো? হ্যাঁ, হিন্দু মা বোনেরাই আছেন। এখানে হিন্দু মুসলিম কেমন সম্পর্ক? হিন্দু সম্পর্ক ভালো। দিল্লিতে আম উৎসবে পাঠানো হলো মালদার বিখ্যাত আম ও আমজাত সামগ্রী। দিল্লিতে শুরু হলো আম উৎসব। দিল্লি আম উৎসবে এবারও পাঠানো হলো মালদার বিখ্যাত হিমসাগর, লক্ষণভোগ সহ আরও বেশ কিছু প্রজাতির আম। করোনা পরিস্থিতির মাঝে 2 বছর তেমনভাবে দিল্লির আম উৎসবে মালদার আম পাঠানো সম্ভব হয়নি। তবে চলতি মৌসুমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মালদার আম রপ্তানি করা হয়েছে দিল্লিতে। জানা গিয়েছে, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এবছর শুরু হলো দিল্লিতে আম উৎসব। আম ছাড়াও বিভিন্ন প্রকারের আমের আচার, আমসত্ত্ব রয়েছে এই আম উৎসবে। প্রদর্শনীর পাশাপাশি আমও বিক্রি হচ্ছে। মেলা চলবে 1 মাস পর্যন্ত। এ বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, এই বছর দিল্লি আম উৎসবে প্রথম পর্যায়ে 25 মেট্রিক টন আম পাঠানো হয়েছে। সাথে আচার ও আমসত্ত্ব রয়েছে। গত বছর যেখানে 12 মেট্রিক টন আম পাঠানো হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দিল্লি যে রেসিডেন্সিয়াল কমিশনারেট আছে তার উদ্যোগে এবং আমাদের ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের এখানে দিল্লিতে হ্যান্ডলুম হাটে আজকের থেকে আমাদের ম্যাঙ্গো সেলস প্রমোশন অ্যাক্টিভিটিস আমাদের চালু হয়েছে। যথেষ্ট আমের চাহিদা আছে। আমাদের মালদা সহ পার্শ্ববর্তী প্রায় 6টা জেলার বিভিন্ন ভ্যারাইটির সুস্বাদু আম এখানে এসছে এবং আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লির বহু মানুষ আমাদের এই আম উৎসবে আসছে এবং এই ম্যাঙ্গো প্রমোশন সেলস কাউন্টারে এসে তারা আম কিনছে। এতে করে আমাদের রাজ্যের, আমাদের বিভিন্ন জেলার যে আম, তার বাজার আরও উন্নত হবে বলে আমরা মনে করি। নাগরিকদের জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে এলাকা পরিদর্শনে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে মালদা জেলার বিভিন্ন এলাকা। তাই নাগরিকদের জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। এদিন মালদা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে শহর থেকে গ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যেই জল সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে পৌরবাসী। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে মালদা শহরের কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী, 2 নম্বর গভর্নমেন্ট কলোনি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে তৎপর হন কৃষ্ণেন্দুবাবু। তিনি কথা দেন, জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য উদ্যোগ নেবেন তিনি। জল সমস্যা মেটানোর জন্য তিনি সাহায্য প্রার্থনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই মতো শুক্রবার সকালে মালদা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে শহরের রামনগর, কাচারি, গ্রিন পার্ক, মাধবনগর, বিশ্বনাথপুর মোড় হয়ে মালদা বাইপাস, যদুপুর ও আমবাজার এলাকা পরিদর্শন করেন কৃষ্ণেন্দুবাবু।
পরিদর্শনের মাঝেই শহরের জল ঠিকমতো নিকাশি না হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে সব রকম উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, যেটা আউটফল, সেই আউটফলগুলো আমরা দেখলাম বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ার আছে, এমইডির ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসাররা আছেন, তারা সবাই দেখে এরপর আমরা 6টার সময় জেলা সমর্থক ওখানে মিটিং করব, করে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব। আজকে কি ইঞ্জিনিয়াররা ছিল সাথে? সবাই ইঞ্জিনিয়ার ছিল, ইরিগেশন ছিলেন, এমইডি ছিলেন। পুরনো প্রেমের জেরে প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, গ্রেপ্তার পুলিশের হাতে। পুরনো প্রেমের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। গভীর রাতে প্রেমিককে সাথে নিয়ে ওই খুনের পরিকল্পনা করে অভিযুক্ত ওই গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুরাতন রাঙাপুর গ্রামে। পরে পুরো ঘটনার পর্দাফাশ হতেই পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম আজমল হোসেন। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো খাওয়ার পর ঘুমোতে চলে যায় আজমল ও তার স্ত্রী মারিনা। 2 মাস আগে 19 বছর বয়সী মারিনা খাতুনের সাথে বিয়ে হয়েছিল পেশায় দিনমজুর আজমল হোসেনের। এদিন গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়। হরিশ্চন্দ্রপুর থানায় খুনের অভিযোগ করে ডায়েরি করেছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে মারিনা খাতুন ও তার প্রেমিক আবু কালামকে ফোন করে ডেকেছিল। তারা তারপর দুজনে মিলে খুন করে আজমল হোসেনকে। সকাল হলে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃত ওই ব্যক্তির গলায় দড়ির দাগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অনুমান গলায় দড়ি পেঁচিয়ে খুন করা হয়েছে তাকে। গোটা ঘটনায় অপরাধীদের চরম শাস্তির দাবি জানিয়েছে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। আর গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আমার ছেলের সঙ্গে কি হবে, আমার ছেলে বেটা বউ আপনার সুতলো, খাওয়া দাওয়ার পর সুতলো ভালো মতন, হাসি খেলি করে ওরা সুতলো। 10টার পর শুতেছে ওরা, শুতে টুতে তখন এরপরে তখন কি করে ফোন করে বুঝি ওই ছেলেকে ডেকেছে। ডেকে তখন ওই ছেলেকে নিয়ে আর আমার বউমা নিয়ে ওকে নিয়ে তখন মানে দড়ি না কি আসলে বাড়ি প্যারাশুটের দড়ি ওর গলাটাকে কষেছে। কষে তখন দুজনে মিলে টেনে ধরে রেখেছে আর দিয়ে তখন 5 কাটা খেয়ে তখন নিচে পড়ে গেছে, চকি হয়ে নিচে পড়ে গেছে। তখন এগুলা খামখুট্টা হয়ে আছে, পড়ে যেয়ে তখন টিপে তখন ওকে দমটা বের করে দিয়েছে আর হাতটাকে মানে করে ঘুরাই দিয়েছে। আর ঘুরিয়ে দিয়ে বাস তখন ওর চকিখানে উপরে উঠিয়ে সুতাই দিয়েছে। ফের ছেলেটাকে, যে ছেলেটার সঙ্গে দড়ি দিয়ে ভালোবাসা ওর, মানে আপনার বৌমার ভালোবাসা ওটা? বৌমার ভালোবাসা। কি নাম ছিল আপনার বৌমার? আর বৌমার নাম ছিল মেরিনা। আচ্ছা, মেরিনা কি? মেরিনা খাতুন। আর যে ছেলেটার সঙ্গে যে খুন করলো ওটাকে? আবু কালাম বলছে ওর নাম। আচ্ছা, ওদের বাড়ি কোথায় ওই ছেলেটা? ওদের বাড়ি তালসুর বেলসুর বেলে বলছে। আচ্ছা, কতদিন ধরে ভালোবাসা চলছিল আপনার? ভালোবাসা চলছিল কিছুদিন আগে, ভালোবাসা চলছিল। আচ্ছা, আমরা জানি না বাড়িতে। আপনার ছেলের বিয়ে হওয়া কতদিন হলো? বিয়ে হওয়া 2 মাস হলো। 2 মাসের মধ্যে এরকম কাণ্ড ঘটলো? এরকম কাণ্ড হলো। আচ্ছা, আপনার ছেলে কি করতো? বাড়িতে গৃহস্থালি করে আমার ছেলে। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার 2টা ছেলে এখন ছিল বর্তমানে, আর 3টে মেয়ে। 3টে মেয়ের বিয়ে হয়ে গেছে? 2টা মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ে বিয়ে দিতে আছে। আচ্ছা, কি চাইছেন এখন? শাস্তি চাই। আচ্ছা, ফাঁসি চাইছি। আচ্ছা, যারা খুন করলো আপনার ছেলেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ? হ্যাঁ হ্যাঁ করেছে, গ্রেফতার করেছে। ওই ছেলে দুটার আমি ফাঁসি চাই, ওই ছাড়া আর কিছু চাই। মানে ছেলেকেও গ্রেফতার করেছে, মেয়েকেও গ্রেফতার, বৌমাকেও আপনার গ্রেফতার করেছে? আচ্ছা, আপনার বৌমার বাড়িটা কোথায়? গ্রামে। আচ্ছা, ভালোবাসা করে আপনার ছেলে বিয়ে করেছিল? না, আমার ছেলে ভালোবাসা করে, আমি নিজে পছন্দ দিয়ে বিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তো ওর ভিতরকার খবর জানছি না যে ওর ভালোবাসা ছিল, না তো আমি জায়গাতে বিয়ে দিতাম না। পোস্টমর্টম করতে নিয়ে গেল মালদা। আমি ফাঁসি চাইছি। যে ছেলে দুটাকে নিয়ে কাজ করেছে, আমার বেটাকে মেরে ফেলেছে, তারকে আমি ফাঁসি চাই, আর কোনো কিছু চাই। বৌমা নিয়ে দুজনকে নিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে, ওই দুজনকে আমি ফাঁসিতে দিতে চাই, আর কোনো কিছু চাই না। আমি থানায় কমপ্লেন করেছেন? করছে, আমার লোক আছে। কজনের নামে অভিযোগ হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি 2জন। এখন কয়জন? 3জন হচ্ছে কি 2জনই আছে, কে জানে, তাও ওটা বলতে পারছি না। কি নাম আপনার? ছিল আর কি অভিযোগ আপনাদের? ঘটনা হলো যে আমার ভাগিনার বিয়ে হয়েছিল প্রায় 2 মাস আগে, রোজাতে। বিয়ে হওয়ার পরে মেয়েটা একটা ছেলের সঙ্গে কথা বলে ফোনে। ছেলেটার নাম জানতে পারা গেছে আবু কালাম, বাবার নাম নাসির উদ্দিন, বেলসুর বাড়ি। ওই ছেলেটা আজকে রাত্রে ফোন করেছিল বাড়ির নাম্বারে, ফোন করে
বলছে তুমি আসো আমরা দুজন মিলে ওকে মারবো। তার সাথে আরও প্ল্যানিং আরও কেউ আছে, ওটা আমরা বলতে পারছি না, কিন্তু দুজনের কথা বলছে। মেয়েটা আমার ভাগনা বউ, যেটা ভাগনা বউ, আর আমার ওই ছেলেটা ওর ভাগনা বউয়ের আমার ভালোবাসা যেটা, ওই এসে দুজন মিলে ওরা মেরেছে রাত্রে। মেরে ছেলে পালিয়ে গেছে। কিভাবে মেরেছে? মেরেছে গলায় দড়ি দিয়ে ফাঁস করে, একজন টেনে থেকেছে আর একজন হাত পা ধরেছিল। এত বড় ঘটনা ঘটলো, বাড়িতে কেউ ছিল? বাড়িতে আমার জামাইদা ছিল আর আমার বোন ছিল। তারা কি এটা কটার সময় ঘটনা? 12টার পরে ঘটনা, গভীর রাতে। সবাই ঘুমান্ত অবস্থায় ছিল। জানতে পেরেছি সকালে আমার ওই ভাগনা বউ আমার দিদিকে বলছে কি তুমি দেখো কালুকে উঠছে না কেন কালু, তো ওকে উঠাতে গেছিল, যে দেখছে তো মরা লাশ। তারপর তখন সব জানাজানি হলো, দেখছে গলায় একটা দড়ির দাগ আছে। তখন আমার ভাগনা বউকে ধরা গেল, দিয়ে ওই নিজে স্বীকার করেছে আমরা দুজন মিলে মেরেছি, আমি আমার ভালোবাসা। কি নাম ছিল তাদের? মেয়ের নাম মেরিনা খাতুন। আর ছেলেটার কি নাম? ছেলেটার নাম যে মেরেছে ওর নাম হলো আবু কালাম। মানে এরা দুজনাই মিলে খুন করেছে আপনার ভাগনাকে? হ্যাঁ, আমার বাড়িতে এসে। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? এখন আমরা খুনের বদল খুন চাইছি। আচ্ছা, তো অভিযুক্তদের কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, মানে নিয়ে এসছে? হ্যাঁ, থানাতে এখন জমা আছে আসামি। বডিটা কোথায় আছে এখন? হাসপাতালে আছে। আচ্ছা, কি না? যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়। যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। মৃতদের নাম কৃষাণু প্রামাণিক ও দিয়া লাই। দুজনের বয়স আনুমানিক 20 থেকে 25 বছর বয়সের মধ্যে। শুক্রবার সকালে বাঁকুড়া সদর থানার বেলবনি সংলগ্ন উপরবাদ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বেলবনি গ্রামের কৃষ্ণ প্রামাণিকের সঙ্গে লাক্কা গ্রামের প্রিয়া লায়ের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। এদিন সকালে স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে একটি গাছে যুগলের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনা তদন্ত ও মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনায় শোকের আবহ এলাকা জুড়ে। আছে গলায় দড়ি ঝুলছে দুটোই। কে কে? ছেলে, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, দিয়ে এই গাছটার সামনে। তারপরে আমরা এটা কোন জায়গা? এটা উপরমাথা। কোন থানা এলাকা পড়ছে? এটা বাঁকুড়া। কি দেখলেন গোটা ঘটনাটা? পুরো ঘটনা বলতে এসে শুনুন, আমরা এসে পরে লাস্টে দেখছি খালি ঝুলছে। হ্যাঁ, যে পুলিশ বললো বলছে কেউ সহযোগিতা একটু করে দাও, তাতে করে আমরা সহযোগিতা করলাম, গাড়িতে চাপালাম। এর বেশি কিছু জানি না আমরা। এটা কেমন ঘটনা? এলাকাটা কতটা চাঞ্চল্য ছড়িয়েছে এই ধরনের ঘটনা একটা ঘটেছে আপনার এলাকায়? পুরো গ্রাম জানে। এইখানে পালাকুড়োকে এসেছিল, তারা দেখেছে আগে, তারপর আমরা জানি। অগ্নিপথ বিক্ষোভের জেরে ট্রেন বাতিল উত্তরবঙ্গে, প্রতিবাদের ঢেউ শিলিগুড়িতেও। কেন্দ্রীয় সরকার অগ্নিপথ সিদ্ধান্তে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। কেন্দ্রের বিরুদ্ধে হঠকারী ও ভুল সিদ্ধান্তের অভিযোগ জানিয়ে জারি প্রতিবাদ। সেই আজ পড়েছে রাজ্যেও। অশান্ত বিহারে একের পর এক ট্রেনে অগ্নিসংযোগের জেরে উত্তরবঙ্গ ও অসম থেকে দিল্লির অভিমুখে যাওয়া 3টি ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। বিজ্ঞপ্তি জারি করেছে রেল দপ্তর। শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে বিভাগীয় রেল দপ্তর। আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী ট্রেন, ডিব্রুগড় থেকে লালগড়, কামাখ্যাধাম থেকে দিল্লির আনন্দ বিহারগামী ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি অসমে বন্যার কারণে শিলচর থেকে সেকেন্দ্রাবাদগামী এক্সপ্রেস ট্রেনটি গৌহাটি থেকে ছেড়ে গোয়ালপাড়া বনগাইগাঁও হয়ে চলাচল করবে বলে জানানো হয়েছে। অগ্নিপথ নিয়ে প্রতিবাদ আন্দোলনের ঝড় বিহার, হরিয়ানা ছাড়িয়ে সেকেন্দ্রাবাদও এসে পৌঁছেছে। জানা গিয়েছে সেখানেও একটি ট্রেনে শুক্রবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ট্রেন কতদিন নিয়মমাফিক চলবে তা নিয়ে সন্দিহান খোদ সীমান্ত রেলের কর্তারাও। এদিকে সেনাবাহিনীতে নিয়োগের নতুন নীতির প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে ভারতের জাতীয় পতাকা হাতে এবং বাঁশ ও লাঠি নিয়ে প্রতিবাদ করে মিছিল যুবকেরা। উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি শহর জুড়ে। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব দেশের জনগণ ও সেনাবাহিনীতে চাকরি প্রার্থীরা। উল্লেখ্য, দেশ জুড়ে পয়গম্বর বিতর্কের নেপথ্যে ছিল বিজেপির সর্বভারতীয় মুখপাত্র নুপুর শর্মার মন্তব্য।
সেই বিতর্কের আজ বেশ ভালোই ধাক্কা দিয়েছে বাংলার জনজীবনকে। প্রায় এক সপ্তাহ ধরে বাংলার বুকে অশান্তি ছড়িয়ে পড়েছিল নানা জেলায়। সেই অশান্তির আঁচে পড়েছে হাওড়া জেলার পাঁচলা, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ও নদিয়া জেলার বেথুয়াডুরি। সেই অশান্তির রেশ কাটার আগেই আবারও বাংলা জুড়ে শুরু হয়ে গেল অগ্নিপথ নিয়ে বিক্ষোভ অবরোধ। বৃহস্পতিবার যা শুধু উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া দেখা গিয়েছিল, শুক্রবার সকালে সেটাই ছড়িয়ে পড়তে দেখা গেল বনগাঁ মহকুমার ঠাকুরনগর এবং খাস কলকাতায় হাওড়া ব্রিজের উপরেও। আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে দাঁড়াও, এই যে সেনায় যে বলছে যে পার্মানেন্ট নেবে না, টেম্পোরারি নেবে, এটা নিয়ে কি বক্তব্য? এটা নিয়ে বক্তব্য যে আমাদের টেম্পোরারি না করে আমাদের পার্মানেন্ট করা হোক, যাতে আমাদের যে 4 বছর আমরা যে সার্ভিস করবো, আমরা কীভাবে আমরা সাহস পাবো যে 4 বছর পরে আমরা যদি মরে যাই তো আমরা কী করে সাহস পাবো আমাদের সার্ভিস করার জন্য। তো আমরা চাই যে আমাদের যেটা মানে আগে যেটা ছিল সেটা যাতে রেগুলার করা হয়। তো আজকের এই মিছিল কিসের জন্য? এই যে টিওডি উঠার জন্য, মানে ট্যুর অফ ডিউটি, যেটা 4 বছরের আর্মি সার্ভিস সেটা উঠানোর জন্য। আর আমাদের যে রেলি হয় নাই 2 বছর ছাড় জন্য দেয়, 2 বছর ছাড়। আর আমাদের রেলি হয়নি, রেলি হয়েছে এক্সাম 5 বার পোস্টপোন করা হয়েছে, এখন পর্যন্ত এক্সাম নেওয়া হয়নি। 2 বছর থেকে রেলি হয় না, মেডিকেল হয়েছে, এক্সাম হয়নি। 6 বার পোস্টপোন করা হয়েছে আমাদের এক্সাম, 2 বার অ্যাডমিট কার্ড দেওয়া আছে থেকে আমাদের এই মিছিল করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইক ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত এক ব্যক্তি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী, বাইকের সঙ্গে একটি ছোট 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক ব্যক্তি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার চণ্ডীপুর বাজার ফ্লাইওভারে। এদিন ওই বাইক আরোহী কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি ছোট গাড়ি এসে সজোরে ধাক্কা মারেন ওই আরোহীকে। ছিটকে ফ্লাইওভার থেকে নিচে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় বাইক আরোহীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম দেবাশিস সেনগুপ্ত। তার বাড়ি কলকাতার যাদবপুরে। তিনি দীঘার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। অপরদিকে 4 চাকাটি দীঘার দিকে যাচ্ছিলেন। বাইকটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি 4 চাকার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ওপরের উড়াপুল থেকে নিচের চণ্ডীপুর সাবওয়েতে ছিটকে পড়েন বাইক চালক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে এই ঘটনায় ছোট গাড়ির ড্রাইভার সহ একজন আহত হন। আহতরা চণ্ডীপুর এরাশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন চণ্ডীপুর থানার পুলিশ। কাঁথিতে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল বিজেপি। ভোট পরবর্তী হিংসায় বাড়ি ছাড়া হয়েছিল অনেক বিজেপি সমর্থক। তাদের অনেকে এখনো বাড়ি ফিরতে পারেনি। এবার তাদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয়েছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, কাঁথি 3 নম্বর ব্লকের বেশ কয়েকটি এলাকায় এখনো ঘরছাড়া রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। শুক্রবার তাদের ঘরে ফেরাতে মারিস্তা থানা ঘেরাও করে কর্মসূচি করল বিজেপি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেব্রেলের নেতৃত্বে কাঁথি 3 নম্বর ব্লকের মারিস্তা থানায় বিক্ষোভ ডেপুটেশন করে বিজেপি। ঘরছাড়াদের ঘরে ফেরাতে মারিস্তা থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রিয়াঙ্কা টেব্রেল। তিনি বলেন, মোট 16 জনের নামের তালিকা দেওয়া হয়েছে। তাদের ঘরে ফেরানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিন দীর্ঘ কয়েক মাস ঘরছাড়া বিজেপি কর্মী টাটকাপুর গ্রামের রঘুনাথ মাইতি ও তার বৃদ্ধা মা জ্যোৎস্না মাইতি থানায় আসেন। ঘরছাড়া ওই বৃদ্ধা দুঃখ প্রকাশ করে কাঁদতে কাঁদতে বলেন, আজকে ওষুধ এনে রাস্তায় খেয়ে আত্মহত্যা করবো বলে মনে করছি। এই দিন তাকে ঘর ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার পর বহু বিজেপি কর্মী ঘরছাড়া রয়েছেন। সেই কারণে 16 থেকে 17 জন ঘরছাড়াদের একটি লিস্ট তৈরি করে মারিস্তা থানায় দেখা করে দীর্ঘ সময় কথা বলেন তিনি বলেন, যতক্ষণ না বিজেপি কর্মীরা ঘরে ফিরতে পারেন এবং সুষ্ঠুভাবে বসবাস করতে না পারেন ততক্ষণ এই মামলা চলবে। দেখুন, সিবিআই এর কাজ করছে, তারপরে ইনভেস্টিগেশনে যা আসবে। আমরা তো জানি সিবিআই এর কাছে তো মামলা পরে যায়, তার আগে তো পুলিশ সব কিছু যত তথ্য থাকে সব কিছু মিটিয়ে দেয়। এবার সিবিআই এর ইনভেস্টিগেশনে যা আসবে সেই হিসাবে ইনভেস্টিগেশন হচ্ছে। না, অনেক বিজেপি কর্মীরা কিন্তু আক্ষেপ প্রকাশ করছে যে তদন্ত কিন্তু গড়িমসি হচ্ছে যারা। দেখুন, আবার আমি ওই কথাটা রিপিট করব যে যেহেতু লেট করে সিবিআইকে ম্যাটার দেওয়া হোক, তো পুলিশ যারা আগে তদন্ত করছিল তারা তো সেই হিসাবে যত ইনভেস্টিগেশনের সমস্ত জিনিস বা তথ্য থাকে সব কিছু মিটিয়ে দেয়। এবার যা পাবে সিবিআই ওটাই নিয়ে তদন্ত হচ্ছে। এটা তো ফার্স্ট পুলিশ স্টেশন না। প্রথম 1 বছর থেকেই আপনারা দেখছেন প্রত্যেকটি পুলিশ স্টেশনে যারা আমাদের কর্মীরা বাড়ি ছাড়া আছে সেই জায়গায় আমরা গিয়ে এই চেষ্টা করছি যে একটাও লোক আমাদের বাড়ি ছাড়া কিন্তু না থাকতে পারে। তো ওই সেম সিনারিও এখানে 100-র উপরে লোকজন বাড়ি ছাড়া ছিল। এখানে আমাদের সুদাম পণ্ডিতা ইনি আছেন জেলা প্রেসিডেন্ট, ইনি সব কিছু করে খুব চেষ্টা করে 50-60 জনকে ঢুকিয়েছেন। আর যারা বাইরে আসছে অনেকেই তো আছে যারা বাইরেই চলে গেছে, পশ্চিমবঙ্গ ছেড়েই বাইরে চলে গেছে, তাদেরকেও ডাকছি। আজকে অনেকজন এসেছিল, তাদেরকেও বাড়ি পৌঁছে দেওয়ার। আজকে 6 জন আজকে গিয়েছে, 16 জনের লিস্ট এখনো দিয়েছি। আর বাকি সবাই শুনুন, 16 জনের তো লিস্টে আছে।
কিন্তু 20 থেকে 25 এরকম আরো আছে যারা বাড়ি ছাড়া আছে। দিদি আরো দিদি এর আগে আমরা ভূপতিনগরে যে ছবিটা দেখেছিলাম যে অনেক বেশি অবস্থা খারাপ ছিল বা মানুষ ভয় পাচ্ছিল, যে পরের দিনও অভিযোগ আসছিল যে আবার তাদের উপরে অ্যাটাক করা হয়েছে। আজকের এখানে এসে ছবিটা কি বুঝতে পারছেন? পরিস্থিতি কি একই রকম ভূপতিনগরের মতন? এখানে আগে ওরকমই পরিস্থিতি ছিল, কিন্তু এখন অনেকটি কন্ট্রোলে এসেছে। কিন্তু এখন যারাও বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়ি পৌঁছে দেব। ভূপতিনগর স্পেশাল কেস, আমার বেশি কিছু বলতে হয় না। শুভেন্দু দাস সেই দিন বললো না अकलमंद को इशारा काफ़ी है, तो ভূপতিনগরের ওসির নাম কি? মোহাম্মদ আলী। अकलमंद को इशारा काफ़ी है। দিদি আরেকটা বিষয় হচ্ছে এই উত্তরকান্দি বিধানসভার কিন্তু এই ভাচাউলি, কানাইদিঘি, কুমিরদাস সহ একাধিক এলাকা কিন্তু সন্ত্রস্ত প্রবণ এলাকা। তো ঘর ছাড়া বিজেপি কর্মীরা ঘরে গেলো, তারা কি ঠিকঠাকভাবে থাকতে কোন পারে? এলাকা? ওই ভাচাউলি, কানাইদিঘি, কুমিরদা। দেখুন সব জায়গায় আমি তো আপনাকে বলছি তৃণমূলের গুন্ডা তো সব চারদিকেই আছে, কিন্তু তাদেরকে কি করে কন্ট্রোল করে রাখতে হয় সেটা আমরা জানি। গলায় লিশ বাঁধতে হয় না, রাস্তায় যে কুকুররা ঘুরছে তাদেরকে লিশ করে ধরে রাখতে হয়। অনেক দুঃখ, আমার ছেলেটাকে কিছু মারতে পারে তাদের। সুমন ভাইকে মেরে দেবে। আমি লিস্ট দিয়েছি, আপনার ছেলে কি করতে তুমি তখন কিছু করেনি, আমরা কিছু দোষী নেই। দুটা খাবো বলে কি বসেছিলাম, খাওয়া থালারে যে বারুদ দোষ সেটা মনে পড়েছে। কেন আপনার ছেলে কোনো দল করতো না, এরকম আমি ঘেরে ফেলেছি, আমার বুকে লাঠি, পেটে লাঠি। সুমন ভাই কি তৃণমূল করে। আমার ছেলেটা কি দোষ করেছে জানো? এই যে টিভি থাকে, সেটা বিজেপির খবর হচ্ছিল, সে বলছে শ্রীরাম, এর পার্টিটা বড়, এ বলেছে হ্যাঁ শ্রীরাম। জয় শ্রীরাম বললে কেন? কারণ তুমি বিজেপি করো। আমাদের ভোট শান্তি দিল না, পুলিশকে নিয়ে ভোট দিল। আমি গিয়ে আমি পদ্ম ফুলে দিব কি কম, পুলিশটা বললো তুমি কিসে ভোট দিবে? আমি বলি আমি দেখছি, চিন্তা করে ভোট দিচ্ছি। আমি সেই বিজেপি ফোন খুলে ভোট দিয়ে ফোনটা যখন বাজলো সেখানে দিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, মানে পুলিশ দেখে নেবে না কোথায় ভোট দিলাম। বলছে তুমি কিসের ভোট দিলে? আমি জড়া ফুলে না দিয়ে সেটা বাজারটা বন্ধ হতে আমি বেরিয়ে এলাম। গাড়ি করে আমার ছেলে বাড়িতে নিয়ে এলো, বললো মা তুমি তো মরে যাবে, এই ভোটটা একটা দিয়ে যান বিজেপি বাবুকে, ভোটটা পাও, তোমার নামে ঘর এসেছিল, টাকাটা চুরি করে, টাকা আটকে দিয়েছে, চুরি করে নিয়েছে গো। জিনিস আমি পাচ্ছি না, আমাকে সরকার ঘর দিচ্ছে, সরকার ঘর দিলে কি আমি সরকারি ঘরটা আমাকে দিচ্ছে না, অথচ আমার পুরো সব কিছু একবারে কাগজপত্র সমেত আমি যাচ্ছি। আপনি কি এখনো ঘর ছাড়া আছেন? না না না, ঘরেতে আছি, আমি ঘরটা পাচ্ছি না, মানে আমাদের শ্রীনিবাস ঘর এসছে, ঘরটা পাচ্ছি না। আপনি কোন দলের? হ্যাঁ কোন দল করেন? আমি টিএমসি করি, টিএমসি লোকে আমি পাচ্ছি। আজকে থানায় এসেছেন? থানায় এসেছি, মানে থানায় আসিনি, আমি এসেছিলাম এখানে, দেখলাম সাংবাদিক এসছে, দিদি এসছে, এদেরকে বলবো বলে আমি এসেছি। বলতে বিজেপির যে প্রিয়াঙ্কা টেপরিয়াল এসছে, ওনার সাথে কথা বললেন নাকি? ওনার সাথে কথা হয়নি, যদিও আমি দেখলাম যে এখানে বলে যদি আমার কোনো সুরাহা করে দিতে পারে এরা, তাহলে আমি দেখছি। কি বললেন উনি? বলছে আচ্ছা আমরা বিডিওর সঙ্গে কথা বলছি। কে বললো? এরা বলছে, তারা ওনার সঙ্গে, দিদির সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে পারি না, কারণ আমি তো আর দিদির কাছে যেতে পারি না হঠাৎ, তাদের তো অনেক কিছু আছে। মানে আপনি কি বিজেপির অন্যান্য সদস্যদের সাথে কথা বললেন নাকি? হ্যাঁ কথা বলতে আছে, যে বলছে যে দিদির সঙ্গে কথা বলবো বা আমরা এখানে কথা বলবো। রেজিস্ট্রির মধ্যে দিয়ে পরিণতি পেল প্রেম। লজ্জা, অপমান, অবহেলা উপেক্ষা করে অবশেষে জয়ী, চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষিকা। একদিকে চাকরি খোয়ানো যন্ত্রণা, অন্যদিকে ভালোবাসার মানুষ তাকে ছেড়ে পালানো, সবটাই যেন অপমান, অবহেলা। এই সবকে উপেক্ষা করে অবশেষে জয়ী হলো মনের মানুষকে পাওয়ার একাগ্র জেদ ও অপূরণীয় ভালোবাসা। কুচবিহারের নিশিগঞ্জের অতিথি অধ্যাপক প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রথম পর্বে উত্তীর্ণ হলেন প্রাথমিক স্কুলের চাকরি থেকে বরখাস্ত হওয়া ওই তরুণী। আদালতের নির্দেশে যে 269 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরই মধ্যে একজন হলেন নিবেদিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রেমিকার শিক্ষিকার চাকরি যেতেই বেঁকে বসেছিল প্রেমিক। এদিন তাদের রেজিস্ট্রি বিয়ের প্রথম পর্যায়ে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। পাত্রকে আশীর্বাদও করেছে পাত্রীর বাড়ির লোকজন। শুধু তাই নয়, এই অনুষ্ঠানকে ঘিরে হয় ভুরিভোজের আয়োজনও। রাতেই এই যুবক যুবতীর আনুষ্ঠানিক বিয়ের দিন ধার্য করবে পুরোহিত। অর্থাৎ নিশিগঞ্জের এই যুবক যুবতীর 7 পাকে ঘোরা এখন কেবল সময়ের অপেক্ষা। প্রকৃত ভালোবাসা কখনো বিফলে যায় না, কিছুটা সময়ের জন্য মুখ ফিরিয়ে নিলেও আবার তা ফিরে আসে ভালোবাসার টানে। এমনটাই মনে করতেন সদ্য চাকরি হারানো শিক্ষিকা তথা ধর্নায় বসা ওই যুবতী। একদিকে চাকরি হারানো, অন্যদিকে প্রেমিক তাকে ছেড়ে পালালেও হাল ছাড়েননি ওই যুবতী।
লোকলজ্জা ভয় উপেক্ষা করে ভালোবাসার মানুষকে নিজের করে পেতে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই নিশিগঞ্জে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছিল সেই তরুণী। প্রথম দিকে প্রেমিকের মা মুখ ফিরিয়ে থাকলেও ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তরুণীকে বসে থাকতে দেখে তার মন বিগলিত হয়ে যায়। তখন প্রেমিকের মা তার হবু বৌমাকে ঘরে ডাকেন। তারপর আর মুখ ফিরিয়ে থাকতে পারেনি সেই প্রেমিকও। এরপর নিশিগঞ্জের ওই যুবক যুবতীর আইনভাবে মধুরেণ সমাপয়াত হবে বলে খবরটি সকালেই নিশ্চিত হয়েছিল। তবে যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুটা হলেও মনে আশঙ্কা দেখা দিয়েছিল। রেজিস্ট্রি ফর্মে স্বাক্ষর করার পর হাফ ছেড়ে বাঁচলেন ওই তরুণী ও তার পরিবার সহ এলাকাবাসী। এদিন রেজিস্ট্রি ফর্মে স্বাক্ষর করার পরই যুবতী বলেন, ভালো লাগছে যে মনের মানুষকে পেতে চলেছি। আমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপরে পরিবারের দুই পক্ষ মেনে নিয়েছে। আজকে রেজিস্ট্রি হলো, আগামী আষাঢ়ের 5 তারিখে আমাদের আশীর্বাদ হবে আর আষাঢ়ের 23 তারিখে বিবাহ হবে। হাইকোর্টের নির্দেশে প্রাইমারি টেটের টাকা ফেরত চেয়েছে, এই বিষয়ে কি বলবে তুমি? কি জানো, আমি তো আজকে একটু বাড়িতে রেজিস্ট্রি নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য এই খবরটা আমার জানা হয়নি। বিয়ের বন্ধন হতে তুমি খুব খুশি? হ্যাঁ, অবশ্যই খুব খুশি। এদিন যুবককে আশীর্বাদও করেন পাত্রীর পরিবার। অন্যদিকে কলেজ শিক্ষক বলেন, ঘটকের মাধ্যমে বিয়ের কথাবার্তা চলছিল, পরবর্তীতে ও ধর্নায় বসে যায়। পরবর্তী পরিস্থিতির কথা বিবেচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এদিন রেজিস্ট্রি ম্যারেজের প্রথম পর্যায়ে স্বাক্ষর হয়েছে। রাজি হলাম, দুই পক্ষে সম্মত হয়েছে। আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, মানে সাবরুদা আছে, তারা ব্যাপারটা নিয়ে মিউচুয়াল করেছে এবং সবার সম্মতিক্রমে আমি রাজি হয়েছি এবং তারা আজকে আসলো, আশীর্বাদ করলো। সুতরাং এখানে তোমার কোনো কথাই না। এতে খুশি তুমি? হ্যাঁ, খুশি তো। আজকে যে ধর্নার বিষয়টা গত সোমবার থেকে চলছিল, আজকে তার শেষ পরিণতি। আজকে উভয় পক্ষের সম্মতিতে, মেয়ের বাবার উপস্থিতিতে এবং ছেলের মা সহ আত্মীয় স্বজনের উপস্থিতিতে ছেলেকে আজ মেয়ের বাবা আশীর্বাদ করলেন। বিয়ে আজকেই দিনক্ষণ ধার্য হবে। আর রেজিস্ট্রিতে যে কাগজপত্র দিতে সই করতে হয়, সেই সই স্বাক্ষর ছেলে মেয়ের বাবার, ছেলের মার এবং সাক্ষী সবুজ সহ সব হয়ে গেল। আগামী শুধুমাত্র অপেক্ষা সামাজিকভাবে কবে বিয়েটা হয়। আর এক কথা এটা বলা যায় যে মধুরেণ সমাপয়াত। আজকে তার শুভ দিনক্ষণ শুরু হলো। আমরা সকলে মিলে আজকের এই শুভ দিনে উভয়কেই আমরা শুভেচ্ছা দিতে আজকে এখানে এসেছি। এবং আপনি কি জয়েন্ট দেবেন, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স। এইচ কেরিয়ার ইনস্টিটিউট নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের